হাসিনার নির্দেশেই পুলিশ দিয়ে ছাত্রদের ওপর গণহত্যা। স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সাথে হাসিনার গোপন ফোনালাপ ফাঁস। স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেপ্তারে 48 ঘন্টার আলটিমেটাম। ভূমি অফিসে জমির রেজিস্ট্রি দলিলপত্র যেগুলো এই হেফাজত জামাত নষ্ট করবে, একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না। জমি জমা হিসাব দলিলপত্র তারা পাবে না বা রেকর্ডপত্র আমরা আর দেবো না। শেখ হাসিনাকে ধরে এনে গণহত্যার বিচার করতে হবে বললেন মামুনুল হক। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হবে আওয়ামী লীগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে মারা যান শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আন্দোলনের শিক্ষার্থীদের তাজা রক্ত মন ভেজেনি ফ্যাসিস্ট হাসিনার। বিভিন্ন জায়গায় হামলা, গ্রেপ্তার, গুলির সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা। এমনই একটি কল রেকর্ড ফাঁস হয়েছে, যেখানে দেখা যায় ছাত্র আন্দোলনকে ঘিরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পুলিশ দিয়ে ছাত্র জনতার পেছনে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা। সেই নির্দেশের কথা ফোন কল দিয়ে জানান শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী। আসসালামু আলাইকুম স্যার। স্যার, একটা বিষয় একটু স্যার জানাই রাখি আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী এখন একটা বিষয় আপনাকে জানাইতে বলছেন স্যার। সেটা হলো স্যার, ওই সালখায় যেসব বিএনপি জামাতের নেতা আছে এগুলোকে অ্যারেস্ট করে ফেলা, যেভাবেই হোক কিছু অ্যাকশন এখনই ওই ওদের বাড়ি আমি এখনই নিচ্ছি। আর পলিটিক্যালি স্যার ওরা যেহেতু করবে আমাদেরও একই রোল এখন। ওকে, ঠিক আছে। কোন জায়গায় হামলা হলে সেখানকার বিএনপি জামাত নেতাদের বাড়িতে পাল্টা হামলার নির্দেশ দেওয়া হয়। এরপরে যদি কোনো এসিল্যান্ড অফিস, ইউনো অফিস, থানা বা এই জাতীয় কোনো আক্রমণ হয়, তাহলে বিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ হবে। কোনো ভূমি অফিসে আগুন দিলে যেন সেখানকার হেফাজত এবং বিএনপি জামাতের নেতাদের জমির রেকর্ড না দিয়ে সেই জমি দখল করার নির্দেশও দেওয়া হয় স্বৈরাচারের স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে। সকল ভূমি অফিসে জমির রেজিস্ট্রি দলিলপত্র যেগুলো এই হেফাজত জামাত নষ্ট করবে, একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না। জমি জমা হিসাব দলিলপত্র তারা পাবে না বা রেকর্ডপত্র আমরা আর দেবো না। ফরিদপুরের তাই বিএনপি জামাতের সব নেতাকে যে কোনো মূল্যে গ্রেপ্তারের কড়া নির্দেশ দেওয়া হয় শেখ হাসিনার পক্ষ থেকে। পলিটিক্যালি লোকালি রিঅ্যাক্ট করা, মানে আমাদের ভাঙলে তাদেরও ভাঙবে। এইগুলো স্যার ওই একইভাবে আপনাদের পলিটিক্যাল সিস্টেম এগুলো সব জায়গায় জানান। এই কাজটাতে যে সালটায় যেভাবে হোক বেশ কিছু অ্যারেস্ট হয়ে যায় বাড়ি। শুধু তাই নয়, কোনো মামলায় কাকে গ্রেপ্তার করতে হবে, কার নামে চার্জশিট তৈরি করতে হবে, সেই নির্দেশও বিনা বাক্যে মাথা পেতে নেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। আরেকটা জিনিস ওনার সঙ্গে, আমি কি ইসের চার্জশিট আসতে হচ্ছে শাফিউদ্দিনের যে হত্যা, এখানে মামুনের সংশ্লিষ্টটা আমরা এটা খুঁজে পাইনি, কিন্তু বাবুনগরীরটা পাওয়া গেছে। ওনাকে একটু জানাই দিন, তাহলে আমরা চার্জশিটটা রেডি করি। গত ১.৫ শতকে পুলিশ বাহিনীতে এতটাই দলীয়করণ হয়েছে যে অনেকে বলছেন পুলিশ হয়ে গেছে আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী। কতিপয় পদস্থ কর্মকর্তাদের নানাবিধ অপকর্ম, মানবাধিকার লঙ্ঘন আর চাঁদাবাজির কারণে পুলিশ প্রশাসন রীতিমতো ভেঙে পড়েছে। পুলিশকে এভাবে ধ্বংস করে ফেলার নাটের গুরু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুসন্ধানে বেরিয়ে এসেছে গা শিউরে ওঠা তথ্য। শুধু দলীয়করণ নয়, পুলিশের পদস্থ কর্মকর্তারা যে চাঁদাবাজি করতেন কিংবা দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতে নিতেন, সেখান থেকে একটি নির্দিষ্ট অংশ দিতে হতো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে। বস্তায় ভরে সে চাঁদার ভাগের টাকা বুঝে নিতেন স্বরাষ্ট্রমন্ত্রীর লোকজন। যে পুলিশ কর্মকর্তা যত বেশি চাঁদা দিতে পারতেন, তাকে ততটা বাহুবা আর অপকর্মের সুযোগ দিতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুলিশের অবৈধ আয়ের একটি অন্যতম বড় উৎস ছিল মামলাবাজি। প্রায় নিয়মিত বিরতিতে দায়ের করা হতো গায়েবী মামলা। সেই মামলাগুলোর মাধ্যমে বিরোধী দলীয় নেতাকর্মী কিংবা নিরীহ মানুষকে হয়রানি করা হতো। হয়রানি বন্ধ করার শর্তে দাবি করা হতো মোটা অঙ্কের টাকা। সেই টাকার নির্দিষ্ট অংশ পুলিশের হাত হয়ে আসত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এভাবে পুলিশের সব অপকর্মের মাস্টার মাইন্ড হয়ে পড়েন তিনি। পুলিশের কিছু কর্মকর্তা নিজ থেকে অতি উৎসাহী হয়ে বিরোধী দলের ওপর দমনপীড়ন চালাতেন। আবার স্বরাষ্ট্রমন্ত্রী কামালের নির্দেশে বাধ্য হয়ে এসব করতেন অনেকেই। দুর্নীতি পুলিশ বাহিনীকে এমনভাবে গ্রাস করেছিল যে সবকিছু জানার পরেও নাটের গুরু আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে টু শব্দটিও করার সুযোগ ছিল না। এই প্রক্রিয়ায় পুরো পুলিশ বাহিনীকে কবজা করতে কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সবসময় হাতের মুঠোয় রাখতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী।
এরই মধ্যে অন্যতম ছিলেন ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ। তাকে প্রিন্স বলে ডাকতেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। তার অপকর্মের আরও 2 সহযোগী ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা কামাল। পুলিশের এসব ঊর্ধ্বতন কর্মকর্তা অপকর্ম করে যে অর্থ হাতে নিতেন সেটির ভাগ দিতে হতো আসাদুজ্জামান খান কামালকে। এভাবে ফ্রি লাইসেন্স পেয়ে আরও জোরে সোরে অপকর্ম চালাতেন পুলিশ কর্মকর্তারা। সব দেখে শুনে পুলিশের অধীনস্থ কর্মকর্তারা ক্ষুব্ধ হলেও এই নিয়ে মুখ খোলার উপায় ছিল না। এখন সরকারি পরিবর্তন হয়, জুনিয়র অফিসাররা মুখ খুলতে শুরু করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালে কিছু কর্মকর্তার হাতে পুলিশ বাহিনী জিম্মি হয়ে পড়েছিল। দুর্নীতি অনিয়মের মাধ্যমে তারা প্রচুর অর্থ সম্পদের মালিক হয়েছেন। ক্ষমতার অপব্যবহার করে পুরো বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। পুলিশকে এই পরিস্থিতিতে নিয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে বেশি দায় যার, তার নাম আসাদুজ্জামান খান কামাল। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে আসাদুজ্জামান খান কামাল ছিলেন তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগে মনোনয়ন পেয়ে ঢাকা 11 আসনে এমপি নির্বাচিত হন তিনি। পরবর্তীতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন। রাজনৈতিক পদপদবি বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে সাবেক এই মন্ত্রীর অন্যায় আর অপকর্মের ভাণ্ডার। অনুসন্ধান বলছে, পুরো তেজগাঁও এলাকা এবং শেরেবাংলা নগর এলাকার চাঁদাবাজি ও টেন্ডারবাজির পুরো অর্থ যায় সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এইসব টাকা তোলার জন্য তা ছিল একটি বিশ্বস্ত সিন্ডিকেট। সাবেক এই মন্ত্রীর নামে শুধু রাজধানীর কাউরান বাজার থেকেই প্রতিদিন প্রায় 13 কোটি টাকা চাঁদা তোলা হতো। ফুটপাত ব্যবসা, মাদক এবং আবাসিক হোটেল থেকে ওঠানো হতো এসব চাঁদা। এই টাকা মন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল মন্ত্রীর এপিএস মনির হোসেন সহ আরও 2 জনের হাতে। মন্ত্রীর এই কালো টাকা জমা রাখত আরও একটি সিন্ডিকেট। তাদের একজনের নাম গোলাম কিবরিয়া ওরফে বড় মনির, যিনি টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং টাঙ্গাইল 2 আসনের সাবেক সাংসদ তানভীর হাসান ওরফে ছোট মনিরের ভাই। বড় মনির 2023 সালে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হন। পরবর্তীতে ওই ছাত্রীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরবর্তীতে মনির জেল থেকে জামিনে বের হওয়ার পরপরই ওই ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘটে। এই ঘটনার মামলা তদন্তের দায়িত্বে ছিলেন পিবিআই। তবে স্বরাষ্ট্রমন্ত্রী পিবিআইয়ের প্রধান বনজ কুমারের মাধ্যমে তদন্তের প্রভাব খাটান। পরে জেল থেকে বের হয়ে আবারও নতুন করে আরও এক ছাত্রীর ধর্ষণ মামলায় ফেঁসে গেলে স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তায় দেশ থেকে পালিয়ে যান বড় মনির। এছাড়াও 27 নম্বর ওয়ার্ল্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজল শেরেবাংলা নগর এলাকার এক ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, যা সবই হয়েছে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ছত্রছায়ায়। চাঁদা না দিলে শেরেবাংলা নগর এলাকার বিভিন্ন সরকারি কার্যালয়ের উন্নয়ন কাজ আটকে দেওয়া, প্রকৌশলীদের মারধর করা, হাসপাতাল কেন্দ্রিক ঠিকাদারি থেকে শুরু করে ফুটপাত দখল, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চাঁদাবাজি সবই এক হাতে নিয়ন্ত্রণ করত এই কাজল। এসব কালো অর্থের বেশিরভাগ অংশই সরাসরি পৌঁছে যেত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। লুটপাটের এসব অর্থের বেশিরভাগ অংশ স্বরাষ্ট্রমন্ত্রী পাচার করেছেন দেশের বাইরে। এছাড়াও এসব অংশের ক্ষুদ্রাংশ দিয়ে শত কোটি টাকা মূল্যবানের সম্পদ কিনেছেন রাজধানীর তেজগাঁও, ধানমন্ডি, সেন্ট মার্টিন সহ আশুলিয়া, গাজীপুরের মতো বিভিন্ন জায়গায়। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, 16 বছর অন্ধকার সময় আমার বুকে চেপে বসেছিল এক জালিম শাহী। মানুষ ভাবতে শুরু করেছিল এদের হয়তো নামানো সম্ভব না। তাদেরও বিশ্বাস ছিল তাদেরকেও নামাতে পারবে না। তারা মসনদে জবরদখল করে বসেছিল। তাদের ইচ্ছা ছিল লাখো মানুষকে হত্যা করে হলেও ক্ষমতা থাকতে হবে। বুধবার 21 আগস্ট সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও প্রতিবাদ সভায় অংশ নিয়ে কথা বলেন তিনি। মাওলানা মামুনুল হক বলেন, শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই করতে হবে। তাকে ধরে আনতে হবে। সকল হত্যা ও গণহত্যার বিচার আমাদের আদায় করতে হবে। আমরা বলেছিলাম ভাস্কর্য করার দরকার নেই। আপনার পিতাকে আর জাতির সামনে অবনীত করবেন না। এই কথা বলাই আমাকে গ্রেপ্তার করলেন। জাতীয় সংসদ আমাকে নিয়ে আক্রমণ করলেন। আমার বিরুদ্ধে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান লেলিয়ে দিলেন। আমাদের কথা সেদিন মানলে আর সারা দেশে এই লাঞ্ছনা তাদের বরণ করতে হতো না। খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ইসলামের বিরুদ্ধাচরণ হতে হয়তো ক্ষমতায় থাকতে পারবেন, কিন্তু ক্ষমতা চিরস্থায়ী হবে না। 2024 সালের 5 আগস্ট দেশ নতুন করে স্বাধীন হয়েছে। দিল্লিতে বসে কেউ যদি স্বপ্ন দেখে শাহজালালের বাংলাদেশকে কেউ নরেন্দ্র মোদীর স্বার্থের বলি বানাবে, আমরা বলতে চাই, রক্ত দিয়ে যেভাবে স্বাধীনতার নেতৃত্ব দেওয়ার পরেও ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশে হয়নি, বাংলাদেশের মানুষও কখনো ফ্যাসিবাদকে মেনে নেবে না। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে কিছু ভিডিও কন্টেন্ট আপলোড করা হয়েছে। সেখান থেকে এক পোস্টে নেতাকর্মীদের দলীয় সব খবর এবং তথ্য পাঠাতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায় নম্বরটি মার্কিন যুক্তরাষ্ট্রের। বর্তমানে ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।